স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি চলছে। গতরাতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এই নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলছে বিক্ষোভ সমাবেশ। জড়ো হয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত ইসরায়েলি প্রহসন বন্ধের দাবি তাদের। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বাড্ডা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এ সময় ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান জানান তারা। এদিকে নো ওয়ার্ক নো স্কুল শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও। আর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আমেরিকান এম্বাসি ঘেরাও কর্মসূচিও পালন করে বিক্ষুব্ধ জনতা। এখান থেকে কোন রকমের আমরা খালি সিজফায়ারের অর্ডার দিলেই সিজফায়ার যে হয়ে থাকছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। সিজফায়ারের মধ্যেও অনেক গোলাগুলি করা হয়েছে। অনেক জায়গা থেকে আমরা দেখেছি স্নাইপার দিয়ে বাচ্চাদেরকে টার্গেট করে মেরে ফেলা হচ্ছে। এটা আসলে মনুষ্যত্ব কিছু নাই, ওরা এক কথা রাক্ষস। ওরা আমরা এটা দেখতে পারতেছি না, নিতে পারতেছি না। গাজায় যে এত সংখ্যক মুসলমান মারা যাচ্ছে তাদের কোনো খবর না, তারা নামে মাত্র মুসলমান, কাজের ক্ষেত্রে না। এরকম ধরনের গণহত্যা বিশ্বব্যাপী সাপোর্ট কিভাবে করে? সেই মন ইসরায়েল, সেই মন ইউএন। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমরান হোসেন। তিনি আছেন টিএসসি এলাকায়। ইমরান, গায়বানা কর্মসূচি পালনের কথা ছিল ঠিক দুপুর 2টায়। কর্মসূচি কি শুরু হয়েছে কিনা সেই বিষয়ে জানাবেন, আর জানাবেন কি আর কি কোনো কর্মসূচি রয়েছে কিনা। ধন্যবাদ তানিয়া হারুন। আপনি যেমনটি সংবাদে জানাচ্ছিলেন, আসলে সকাল থেকেই কিন্তু টিএসসি এবং রাজু ভাস্কর্যে কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, শিক্ষার্থীরা কিন্তু আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং এখানে অংশগ্রহণ করে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং ইসরায়েল যে গাজার উপরে যে গণহত্যা চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়নের বিরুদ্ধে কিন্তু তারা কঠোর কর্মসূচি ঘোষণা করছে এবং বিক্ষোভ করছেন। তো সব মিলে দেখা যাচ্ছে এখানে খুব সাধারণ জনতা থেকে শুরু করে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং নো ওয়ার্ক নো স্কুল নো কলেজ সব কিছুতে কিন্তু তারা ব্যাপকভাবে আগ্রহের সাথে কাজ করছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে কিছু বিক্ষোভকারী কর্মসূচি আছে, তার সাথে কথা বলছি। আসলে এই বিক্ষোভ কর্মসূচি থেকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখছি যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল কিভাবে অত্যাচার করছে অন্যায়ভাবে, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে সত্য হলেও বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলো একদম নিশ্চুপ। সেই সাথে তাদের অন্যান্য যে মিত্র রাষ্ট্র আছে তারা একেবারে নিশ্চুপ। আমরা যেভাবে পাচ্ছি আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদের আওয়াজ তুলতে চাই এবং এটা ইসরায়েল এবং তাদের দোসরদের কাছে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই যে ফিলিস্তিনি আমাদের এই নিষ্পেষিত ভাই বোনেরা একা নয়, আমরা সবাই তাদের সাথে আছি। আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি গাজাবাসী নতুনভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সাহস পাবে কিনা, কি মনে হচ্ছে? আমাদের মূলত সেটাই উদ্দেশ্য, মানসিকভাবে আমাদের যা মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া এবং আমাদের জায়গা থেকে যতটুকু করণীয়, শুধুমাত্র একজন মুসলিম হিসেবে না, আমি বলবো একজন মানুষ হিসেবে আমাদের এটা মানবিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, আমাদের যাদের যেভাবে সম্ভব সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমরা আরেকজন বিক্ষোভকারীর সাথে কথা বলতে চাই। আসলে এই কর্মসূচি থেকে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা সরাসরি আমরা আমেরিকা এবং ইসরায়েলের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। তাদেরকে বলে দিতে চাই যে আপনারা যা করছেন পুরো বিশ্ব জানছে। আপনারা মনে করবেন না আপনারা আপনাদের কাজ চালায় যাবেন, ফিলিস্তিনের উপর বর্বরতা চালায় যাবেন আর মুসলিম বিশ্ব বসে থাকবে। অন্যান্য মুসলিম বিশ্বটা জানি না, কিন্তু বাংলাদেশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সবসময় অটল থাকে। অন্যায়ের বিরুদ্ধে কখনো নীরব ভূমিকা বাংলাদেশ করে না, আগেও করে না, এখনো করবে না। আপনারা ইসরায়েলরা ফিলিস্তিনের উপর যা নির্মমতা চালাইতেছেন, বাংলাদেশ এটার বিপক্ষে কিন্তু পুরোপুরি অটল। এবং যদি আমরা পারি না, বাংলাদেশের মানুষ যদি সামর্থ্য থাকতো আমরা জিহাদের জন্য প্রস্তুত পারতাম না আমরা ফিলিস্তিনে যা ওদের পক্ষে আমরা বুকে গুলি খাইতাম, কিন্তু কখনো আমরা নীরব ভূমিকা পালন করতো না। বাকি মুসলিম বিশ্বদের কি যেমন আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা কিন্তু চুপচাপ হয়ে আছেন। মনে রাখবেন আল্লাহ কিন্তু সব দেখতেছে। আপনারা নীরব, আখিরাতে কিন্তু আপনাকে এটা জবাব দিতে হবে। আমরা বাংলাদেশিরা এটার বিরুদ্ধে আন্দোলন করতেছি, আমরা আল্লাহকে বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা
ফিলিস্তিনের পক্ষে ধন্যবাদ 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 আসলে আপনি যেমনটি বলছিলেন আসলে তারা আসলে এই যে ইসরায়েল যে গাজাবাসীর উপরে যে নির্মমতা বা বর্বরতা হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদ তারা করছেন এবং এবং এরকম যদি চলতে থাকে আসলে সাধারণ মানুষ বসে নেই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। এই যে হামলা হচ্ছে, ইসরায়েল যে গাজার উপরে হামলা করছে, এখান থেকে আপনারা যে বিক্ষোভ কর্মসূচি করছেন সেই বিক্ষোভ কর্মসূচি থেকে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা চাই যাতে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাক, তাদের এমন গণহত্যা আর না হোক। ওখানে ছোট ছোট শিশুগুলো মারা যাচ্ছে, আমার সমবয়সী এমন অনেক ছেলেমেয়েরা মারা যাচ্ছে। এগুলো মানে এগুলো সহ্য করা যায় না। আমরা সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছি এগুলো দেখে, এবং আমরা যে তাদের পাশে আছি এবং কি আমরা চাই তারা স্বাধীন হয়ে যাক, এই মেসেজটা দিতে আমরা এখানে একত্রিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে গাজাবাসী সাহস যোগাতে, মানসিকভাবে সাহস যোগাতে কিন্তু এখানে বাংলাদেশে টিএসসি রাজু ভাস্কর্যে আসলে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন। তো টিএসসি থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। তানিয়া। ইমরান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের ডাকে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে ধর্মঘট। স্থগিত করা হয়েছে সব ক্লাস ও পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ হয়েছে। সকাল 11টায় ক্যাম্পাসের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে এই কর্মসূচি পালন করেন। পৃথিবীর কোনো প্রান্তের কোথাও কোনো বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না। এখানে আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা আছেন, প্রবল জনমত গড়ে উঠুক এবং এটা দেশের বাউন্ডারি ছাড়িয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ুক। বরিশালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। পরে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘ সহ সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। ইসরায়েলের সকল পণ্যকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই, কোনো মুসলমান ইসরায়েলি পণ্য ব্যবহার করবে না ইনশাআল্লাহ। রংপুর জেলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর টাউন হলে গিয়ে শেষ হয়। এই সময় সাধারণ শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন। তারা সারা বিশ্বের মুসলিম শক্তিগুলোকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয় এবং আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে বলে জানায় প্রশাসন। তাদের জন্য আমরা জাস্টিস চাই এবং এর জন্য আমরা আজকে পরীক্ষা বয়কট করে আমরা অনেক দূর থেকে সবাই এসেছি শুধুমাত্র তাদের জন্য জাস্টিস যাতে আমরা পাই। একই প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও। খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংহতি প্রকাশ করে। সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও যশোর, ভোলা, জয়পুরহাট, বগুড়া, ফেনী, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, চাঁদপুর, দিনাজপুর, গাজীপুর সহ একযোগে সারা দেশে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইহুদি রাষ্ট্রটির বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারা বিশ্বের মানুষ। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ফিলিস্তিন জুড়ে দেয়া হয়েছে সাধারণ ধর্মঘট পালনের ডাক। একাত্মতা প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশও। অসংখ্য মানুষের অংশগ্রহণে জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। এরই মধ্যে লিবিয়ার মিসরাতে ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির পতাকা হাতে মিছিল করেছে বিক্ষোভকারীরা। ইসরায়েলি হামলার বিরুদ্ধে শোনা গেছে হাজারো মানুষের স্লোগান।
ফিলিস্তিনিদের সমর্থনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে মরক্কোতে। ইসরায়েলের পতাকা পদদলিত করে নিহত হামাস নেতাদের ব্যানার উঁচিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে হাজার হাজার মানুষ। সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টাতে ট্রাম্প বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা নিয়ে গাড়ি চালাতে দেখা গেছে মার্কিনীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল অনুষ্ঠিত হবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের স্বাধীনতা কনসার্ট, এমনটি জানিয়েছেন সংগঠনটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রোববার সকালে ডিএমপি কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। বলেন, গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী কর্মসূচি থাকায় সংহতি জানিয়ে এমন সিদ্ধান্ত। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। এ সময় ইসরায়েলের মানবতা বিরোধী আগ্রাসনের প্রতিবাদে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। একই সাথে শনিবারের কনসার্ট থেকেও প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি। যেহেতু শুক্রবার, ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট, সেটি আমরা পরিবর্তন করেছি। সীমানা নির্ধারণে নতুন আইনের অনুমোদন না পেলে বিদ্যমান আইনের আসন বিন্যাসে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারীদের প্যানেল প্রস্তুতি ও তদারকি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি আরো বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত, কমিশনে উপস্থাপন করা হবে অনুমোদনের জন্য। এছাড়াও দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনো হয়নি। আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যে মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্য আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। দেশের যে প্রচলিত আইন আছে, যেমন পেনাল কোডে কিন্তু আপনার অনেকগুলো ধারা আছে, পেনাল সেকশন আছে, সেই অনুযায়ী কিন্তু যে কোনো মুহূর্তে নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো অপরাধের ক্ষেত্রে মামলা হইতে পারে, কোর্টে ট্রায়াল হতে পারে। নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে শিগগিরই বিতরণ করা হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর স্টার্টআপ কানেক্ট সেশনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 4 দিন ব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে দেশি বিদেশি তরুণ উদ্যোক্তারা অংশ নেন। মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। এ সময় বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বলেন, সরকারের সম্পদের সীমাবদ্ধতা আছে, এজন্য স্টার্টআপ খাতকে এগিয়ে নিতে নানা রকম প্রতিবন্ধকতা দূর করতে হবে, যাতে তারা দেশি বিদেশি বিনিয়োগকারীদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে পারেন। Profit doesn't come in one day. You have to be patient, you have to persevere, you have to keep growing in your sales and other objectives. Money will come down the line. I mean, that's the experience with all the companies in US as well as particularly the startups which are now $1 trillion company. They have to wait 12 years, 13 years. You may have to wait longer. The role BIDA can play more is on the policy fixes. So what you will see incoming is one of the things that we are now looking at is digital assets. How we enable all the way running to crypto. How do we enable the startup ecosystem to be able to use those things, right? So these are sort of the fixes that we should be doing at the policy level and then potentially handhold the initiation of startup community. এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, আজকে তো বিনিয়োগ সম্মেলন চলছে, কি তথ্য আছে এই বিষয়ে জানাবেন?
সকাল থেকে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে ইন্টারকন্টিনেন্টালে আসলে বিনিয়োগ সম্মেলন অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে। এখানে বিশ্বের অন্তত 40টিরও বেশি দেশের বিভিন্ন উদ্যোক্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এবারে যে সম্মেলন হচ্ছে এই সম্মেলনে মূলত বেশ করে কয়েকটি খাতকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল ইকোনমি, এরপর হচ্ছে পোশাক খাত, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস এবং হচ্ছে কৃষি প্রক্রিয়াজাতকরণ। এইসব খাতকে আসলে বাংলাদেশ অর্থাৎ যারা হচ্ছে এই সম্মেলনের আয়োজক যারা রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং হচ্ছে বেবজা যারা রয়েছে তারা আসলে এই খাতগুলোকে বলছে যে এই সব খাতে আসলে প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এখানে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। সেসব খাতকে এই জন্য হচ্ছে এবারের যে সম্মেলন এই সম্মেলনে এইসব খাতগুলোকে হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া হচ্ছে আপনাকে আরেকটু জানিয়ে রাখি এই যে সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু ঢাকার বাইরে অর্থাৎ চট্টগ্রামে যে চট্টগ্রাম মিরসরাই যে ইকোনমিক জোন রয়েছে সেখানে কিন্তু বিদেশি বিনিয়োগকারী কিংবা উদ্যোক্তা যারা রয়েছেন তারা পরিদর্শন করবেন। এছাড়া আরও বেশ কয়েকটি ইকোনমিক জোনও তারা পরিদর্শন করবেন। তা নিয়ে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে বিনিয়োগ সম্মেলন যেটি করা হচ্ছে সেটির আসলে মূল যে উদ্দেশ্য আমাদের গতকালকে হচ্ছে যিনি বিডার চেয়ারম্যান রয়েছেন তিনি বলছেন যে তিনি জানিয়েছিলেন যে আসলে আমাদের বাংলাদেশে যে বিনিয়োগের সম্ভাবনাগুলো রয়েছে, যেসব খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে সেগুলো আসলে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার জন্য আসলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর একটু আপনাকে জানিয়ে রাখি যে এই যে কয়েকটি খাতের কথা বললাম এগুলো তো মূলত অর্থাৎ কৃষি প্রক্রিয়াজাতকরণ, ডিজিটাল ইকোনমি, এরপর হচ্ছে পোশাক খাত, এইসব খাতে মূলত আবারও বলছি যে এইসব খাতে মূলত হচ্ছে বেশ মনোযোগ দেওয়া হচ্ছে বা অর্থাৎ বিনিয়োগকারীদেরকে এইসব খাতে বেশি যাতে আকৃষ্ট হয় বিনিয়োগকারীরা সেদিকে হচ্ছে এই বিনিয়োগ সম্মেলনে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট যেটি হচ্ছে সেখান থেকে আসলে সব শেষ। ওয়ালিদ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ ফের শুরু হচ্ছে আজ বিকেলে। কমিশনের সঙ্গে বৈঠকে বসবে এবি পার্টির নেতারা। এবি পার্টির সঙ্গে আলোচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সহ অন্য সদস্যরা থাকবেন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠনে 12 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত 5টি কমিশনের 166টি সুপারিশে 38টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এতে 28টি দল তাদের মতামত দিয়েছে। দর্শকের বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। বিকাল 3টায় এবি পার্টির সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচ্য বিষয় কি হতে পারে? তানিয়া, আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার, সেই উদ্যোগের স্বরূপ কি হবে তা নির্ধারণ করতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমিকভাবে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেই ধারাবাহিকতায় আজ পঞ্চম দল হিসেবে এই সংলাপে অংশ নিচ্ছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে 20 মার্চ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, খেলাফতে মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের। আপনি নিশ্চয়ই জানেন যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এর কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সংবিধান সংস্কারে যে কমিশন গঠিত হয় সেই কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এবং এখানে উল্লেখ করার যে প্রথম পর্যায়ে গঠিত যে সংস্কার কমিশনগুলো গঠিত হয় সেই সংস্কার কমিশনগুলো
কমিশনগুলোর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন। এই কমিশনগুলোর যে চূড়ান্ত রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলোর ভিত্তিতে কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশন 166টি প্রশ্ন সম্বলিত একটি স্প্রেডশিট বানিয়েছে এবং সেই স্প্রেডশিটে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জমা দিচ্ছে এবং পরবর্তীতে আনুষ্ঠানিক সংলাপে অংশ নিচ্ছে এবং সেই মতামত অনুযায়ী কিন্তু আগামীতে রাষ্ট্র সংস্কারের যে স্বরূপ সেই স্বরূপটি প্রকাশ হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামী তাদের স্প্রেডশিটের মতামতগুলো ইতিমধ্যেই এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে হস্তান্তর করছে। পরবর্তীতে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসবে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আজ বিকেল 3টায় এই বৈঠক শুরু হবে এবং বৈঠক শেষে এবি পার্টির কি কি প্রত্যাশা রয়েছে, তাদের কি কি দাবি আছে সেই বিষয়ে আমরা জানতে পারবো। তানিয়া। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে 1432 বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ কর্তৃপক্ষ বলছে 24-এর চেতনা ধারণ করেই এবারের আয়োজন হচ্ছে। মাছ, বাঘ ও শান্তির পায়রা থাকবে শোভাযাত্রার অনুষঙ্গ, থাকবে ফ্যাসিবাদ বিরোধী প্রতিকৃতি। শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছেন শাফিয়াজ রাসনা, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। বাঙালির দুয়ারে করা নাড়ছে বাংলা নতুন বছর। চৈতালি খরতাপকে বিদায় জানিয়ে আসছে পহেলা বৈশাখ। নববর্ষ বরণের অপেক্ষায় গোটা দেশ। রঙে ঢঙ্গে নতুন বছরকে বরণ করতে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রস্তুতি। জুলাই অভ্যুত্থানে তারুণ্যের জোয়ারে উচ্চারিত হবে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। দেশে একটু পরিস্থিতি অস্থিতিশীল, তো এটা ঠিক হয়ে যায়। নতুন বছর যেন রঙিন হয়। থাকছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে জায়গা করে নেয়া মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় পেঁচা, পাখি সহ দেয়াল আলপনায় উঠে আসছে বাংলার রূপ ঐতিহ্য। বাঘের ভাস্কর্য ছাড়াও তৈরি হচ্ছে বিশাল আকারের স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য। রং দিয়ে যে কাজগুলো করা, এটা অন্যরকম অনুভূতি। প্রাণের টানে, কাজের উদ্যোগে, রঙের নেশায় প্রতি বছর চলে আসি। এবার এ শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক। এতে দেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। লোক ঐতিহ্য নির্ভর যে সমস্ত বিষয়গুলো, পুতুল কিংবা অন্যান্য অনেক অবজেক্ট আছে, সেগুলোকে তো আমরা রাখছি। ফ্যাসিবাদের যে মুখাকৃতি সেই জিনিসটাও সাথে থাকছে। বাঙালির চিরচেনা উৎসব পহেলা বৈশাখ। আলপনা দিয়ে দেয়ালে লোকশিল্প চিত্র তুলে ধরার পাশাপাশি প্রাধান্য পাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী প্রতিকৃতি। এবারের বৈশাখে মুছে যাবে গ্লানি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে বরণ করে নেবে নতুন বছরকে, এমনটাই প্রত্যাশা সকলের। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের একটি প্রতিনিধি দল সহ বিদেশি বিনিয়োগকারীরা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে এই পরিদর্শন বলছে বিডা। দুপুরে মিরসরাই ইকোনমিক জোনও পরিদর্শন করবেন বিনিয়োগকারীরা। মূলত দীর্ঘ মেয়াদে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এই বিনিয়োগ সম্মেলন করছে বিডা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রেস ক্লাব এলাকায় চলছে বিক্ষোভ কর্মসূচি। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, আপনার ওখানে পরিস্থিতি এখন কি দেখছেন, আর যারা বিক্ষোভ করছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাব এলাকায় কিন্তু ফিলিস্তিনের যে চলমান গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু এখানকে কিন্তু এখন বিক্ষোভ মিছিল করছে মুসল্লিরা। এর আগে কিন্তু বাইতুল মুকাররম এলাকায় কিন্তু বাদ জোহরের পর থেকে কিন্তু মুসল্লিরা সেখানে উপস্থিত হন এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন। আপনি জানেন যে গত কয়েকদিনে কিন্তু গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যার
প্রতিবাদে কিন্তু আজকে বাংলাদেশ সহ পুরো বিশ্বে কিন্তু এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন চলছে। গাজার চলমান সহিংসতার প্রতিবাদে কিন্তু ডাকা হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, যেখানে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সহ সব কিছু বন্ধ রাখার আহ্বান জানায় গাজার বাসিন্দারা। সেই ডাকে কিন্তু সাড়া দিয়ে আজ কিন্তু বাংলাদেশেও কিন্তু একই প্রেক্ষাপটে কিন্তু আসলে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। যে বিক্ষোভে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইতুল মুকাররম এলাকা থেকে কিন্তু যে মুসল্লিরা রয়েছে, যে মুসলমান সমাজ রয়েছে, তারা কিন্তু এই সৌরভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রেস ক্লাব এলাকায় চলছে বিক্ষোভ কর্মসূচি। সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফজলে রাব্বি। সৌরভ, যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের বিরুদ্ধে উঠেছে ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ। কাশিয়ানীর ইউপি সদস্য জাকির হোসেনের কাছ থেকে এসি চাওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এই ঘটনায় এরই মধ্যে শফিউদ্দিনকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে। তবে সব অভিযোগ অস্বীকার করছেন শফিউদ্দিন। SM সামিউল আলমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওসি শফিউদ্দিন দাবি পূরণ না হলে নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি বানিয়ে করেন হয়রানি। শুধু তাই নয়, আসামিদের ধরা ও ছাড়ার খেলায় হাতিয়ে নেন লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে এই ওসি তার পছন্দের উপপরিদর্শক হারুনুর রশিদকে দিয়ে করেছেন মামলা বাণিজ্য। মানুষ তার হাতে জিম্মি হয়ে মোটা অঙ্কের ঘুষ দিয়ে রেহাই পাচ্ছেন। সম্প্রতি শফিউদ্দিন কাশিয়ানী ইউপি সদস্য জাকির হোসেনের কাছ থেকে ঘুষ হিসেবে চান এসি। পরে ওই অডিও রেকর্ড ভাইরাল হয়। এরপর থেকেই ওসির ঘুষ বাণিজ্যের খবর একের পর এক বেরিয়ে আসতে শুরু করে। ওসির সাথে কথা বললাম, ওসি বলতেছে যে আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক, আমার এরকম সম্পর্ক নাই, তা আপনার ভাবিরা আসবে, গরমে টিকা যাচ্ছে না, আমার এটা এসি কিনে দিন 2 টনের। তাই বলছি স্যার আমার তো টাকা পয়সা এখন নাই, আমি খুব সমস্যার ভিতরে আছি, সংসার চালাতে পারতেছি না। তো ওসি বলতেছে আপনার এত হেল্প করে এত কিছু করি, কত কিছু বলে আপনার নামে, আমি আপনার সেভ করে রাখি, আপনি যা চেষ্টা করে দেন। আমি বলছি ঠিক আছে স্যার দিবানি। ওসি টাকা খেয়ে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, মিথ্যে মামলা দিয়ে দিয়েছে, রাজনৈতিক মামলা দিয়ে দিয়েছে, এখন মিথ্যে মামলা। সে কোনো রাজনীতির ভিতরে জড়িত না। এসব ঘটনার প্রতিকার চেয়ে মহাপুলিশ পরিদর্শক বরাবর অভিযোগ দেয় ভুক্তভোগী ওই ইউপি সদস্য। আমার কাছে আসছে, পৌঁছেছে, আমি পেয়েছি এটা বিষয়টা, আমি আমার অ্যাডিশনাল স্পিকে এটা অনুষ্ঠান করার জন্য 48 ঘন্টার ভিতরে সময় দিচ্ছি রিপোর্ট দেওয়ার জন্য। তবে সব অভিযোগ অস্বীকার করে ওসি শাফিউদ্দিন বলছেন ভিন্ন কথা। এটা হলো যে শাহজালাল ও হলো আমাদের যে মামলার আসামি, ওই আসামি ধরার জন্য আমার অফিসাররা বিভিন্ন সময় ওরে খুঁজছে, এইটুকু। আর যে ভিডিও করছে এই ভিডিওটাও আমার নহে, একটা মিথ্যা একটা ভিডিও দিয়ে আমাকে মানে হয়রানি করার জন্য এই ভিডিওটি ভাইরাল করছে। এই ঘটনায় আরো কেউ জড়িত আছেন কিনা তা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ও রাস্তাঘাট পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। রয়টার্স জানায় এনডিজিলি নদী শহরের উপর দিয়ে বয়ে যাওয়ায় শুক্রবার রাতে এই পানি উপচে পড়ে প্রধান সড়ক ডুবে যায়। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রীর বরাতে জানা যায়, দেয়াল ধসে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে এমন সময় দেশটিতে বন্যা দেখা দিল যখন এর পূর্বাঞ্চলে সংঘাত চলছে। ট্রাম্প শুল্কে আরও নিম্নমুখী এশিয়ার শেয়ার বাজার। টালমাটাল বৈশ্বিক অর্থনীতি এমন অবস্থায় দেশটির সাথে আলোচনায় আগ্রহী 50টিরও বেশি দেশ। তবে ট্রাম্প বলছেন শুল্কে ছাড় পেতে মার্কিনীদের পাশে দাঁড়াতে হবে, মেটাতে হবে অর্থ। ট্রাম্পের সিদ্ধান্তে বিপদে পড়েছে খোদ মার্কিনেরাই, ছড়িয়ে পড়ছে শুল্ক বিরোধী বিক্ষোভ। ট্রাম্পের শুল্ক আরোপে টালমাটাল বিশ্ব অর্থনীতি। সোমবার সকালেও ধস নামে এশিয়ার শেয়ার বাজারে। এই পরিস্থিতি মোকাবেলায় পাল্টা শুল্ক আরোপের বদলে অনেক দেশই আলোচনার পথে হাঁটছেন। ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, এরই মধ্যে 50টির দেশ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে ধর্ণা দিয়েছে। তবে বিশ্বের শেয়ার বাজারের বেসামাল দশার দায় নিতে চান না ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিছু জিনিস ঠিক করতে ওষুধ দিতে হয়, বাজারে কি প্রভাব পড়বে তা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আমি চাই না কোনো বাজারে ধস নামুক, কোথাও কোনো ক্ষতি হোক,
কিন্তু কখনো কখনো কিছু জিনিস ঠিক করার জন্য ওষুধ দিতে হয়, আমি সেটাই করেছি। ঔষধে কাজ দিচ্ছে। শুল্ক নীতি ঘোষণার পর ট্রাম্প সমঝোতার বার্তাও দিয়েছেন, জানিয়েছেন আমেরিকার জন্য কোনো দেশ যদি অভূতপূর্ব কিছু করে দেখায় তবে এই শুল্কে ছাড় মিলতে পারে। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন খোদ মার্কিনিরাই। তারা বলছেন মার্কিন এই সিদ্ধান্তে তাদেরকে বিপদে ফেলা হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।